তোমাদের সকলকে স্বাগত জানাই নবদিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে। আমরা যে তোমার আয়তঘন ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের যে অঙ্কগুলো করছিলাম, তোমার প্রয়োগের অঙ্ক করে দিয়েছিলাম, সূত্রগুলোর বর্ণনা তোমাদের বলে দিয়েছিলাম। তারপরে তোমাদের 1 থেকে অনুশীলনীর তোমার কোষে দেখি 4-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। তারপর থেকে যে অঙ্কগুলো তোমার 6 নম্বর থেকে যে অঙ্কগুলো সেগুলো করব। আর পাটে পাটে এইভাবে আমি অঙ্কগুলো নিয়ে আসবো একটার পর একটা, সমস্ত চ্যাপ্টারের, তোমাদের ক্লাস 10-এর সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো আমি নিয়ে আসবো। তো তোমরা অঙ্কগুলো, তোমরা ভিডিওগুলো পুরোটা দেখবে। দেখে যদি ভালো লেগে থাকে, তোমাদের ভিডিওগুলো যদি একটু হেল্পফুল হয়, তাহলে কি করবে, তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা করে লাইক করবে, আর কমেন্টে জানাবে ভিডিওগুলো কীরকম হয়েছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করার পরে দেখবে একটা বেল আইকন রয়েছে, সেটাকে প্রেস করে অল করে দেবে। তাহলে কি হবে, আমি পরবর্তীকালে যে ভিডিওগুলো আপলোড করব সেইগুলো তোমাদের সময় মতো নোটিফিকেশান চলে যাবে। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা কি বলা দিয়েছে, যে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3। একটা ঘনক, তার কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে কত, 4√3। তো এবার কী করতে হবে, সমগ্রতলের ওই ঘনকটা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখতে পেয়েছো যে একদম ছোট্ট অঙ্ক, হয়তো 1 নম্বর 2 নম্বরের অঙ্ক এগুলো আসবে শর্ট প্রশ্নতে। তাহলে কি দেওয়া রয়েছে, একটা ঘনক, তার কর্ণ দেওয়া রয়েছে। কর্ণ দেওয়া রয়েছে, দেখো একটা ঘনকের আমরা জানি কি, মানে দেওয়া রয়েছে কি, দেওয়া রয়েছে যে ঘনকের কর্ণ কত, 4√3 সেন্টিমিটার। এবার দেখো একটা ঘনক কীরকমভাবে আঁকবে। প্রথমে ঘনক তো জানো, যে 6খানা বর্গক্ষেত্রাকার তল যদি আমরা জুড়ে দিই, তাহলেই সেটা কী হয়ে যায়, ঘনক হয়ে যায়। তাহলে সব তলগুলো কী হবে, বর্গক্ষেত্রাকার। তাহলে এই একটা বর্গক্ষেত্র আঁকবে প্রথমে। তারপর এখান থেকে তুমি এখান থেকে আঁকতে পারো, বা মাঝখান থেকে, যেখান থেকে এই যেই মাপের বর্গক্ষেত্রটা আঁকলে, সেইখানে এই মাপের আরেকটা বর্গক্ষেত্র আঁকবে, আঁকলে এবার কি করবে, এগুলোকে জুড়ে দেবে। তাহলে এটা একটা কি, ঘনবস্তু। আর এই ঘনবস্তুটার নাম কি হলো, ঘনক। তো এই ঘনকের কী দেওয়া রয়েছে, দেখো কর্ণ দেওয়া রয়েছে, এই যে কর্ণ, এখান থেকে এটা কি বলি আমরা, কর্ণ। এই কর্ণটা বলে দেওয়া রয়েছে কত, 4√3। শুধু এই কর্ণটা থেকেই আমাকে কি করতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। সমগ্রতলের ক্ষেত্রফল মানে তোমরা কি জানো, আমরা সূত্র কি জানি, সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, 6 ইন্টু কি, বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে দেখছো যে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি দরকার, বাহুটা দরকার। আমাদের কি সবকটাই, এর সবকটা ধার বা প্রান্তিকে কি আছে, সমান হবে, মানে যেই বাহুগুলোর আমরা কথা বলছি সব সমান হবে। তাহলে বাহুটা আমাদের দরকার। এবার বাহুটা বের করতে গেলে কি দরকার আমাদের, এই যেই কন্ডিশন যেটা দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে আমি বাহুটাকে বের করতে পারবো। তাহলে দেখো আমরা কি জানি, ঘনকের তো কর্ণ দেওয়া রয়েছে, তাহলে আমরা কি জানি যে ঘনকের কর্ণ ইকুয়াল টু √3 ইন্টু বাহু কী হয়, সূত্র, ঘনকের কর্ণের সূত্র এটাই হয়, √3 ইন্টু কী হয়, বাহু। তাহলে আমরা কি লিখলাম, যে আমরা জানি ঘনকের কর্ণ, এই সূত্রটা লিখলাম, √3 ইন্টু বাহু। এবার দেখো আমরা ঘনকের কর্ণ মানে কত জানি, প্রশ্নে বলেই তো দেওয়া রয়েছে 4√3। তাহলে এই ঘনকের কর্ণের জায়গায় আমি কি বসালাম, 4√3। আর এখানে কি রয়েছে, √3 ইন্টু বাহু যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম। এবার এখান থেকে দেখো √3 আর √3 কেটে যায়, √3 আর √3 কি কেটে গেলে কি পড়ে থাকে তোমার, সুতরাং বাহু ইকুয়াল টু কত পড়ে থাকে, 4 সেমি। বাহু ইকুয়াল টু √3 কেটে গেল, তাহলে কত পড়ে থাকে, 4 সেমি পড়ে থাকে। তাহলে এবার ঘনকের দেখো বাহু পেয়ে গেলাম 4 সেমি। তাহলে এবার আমি এখানে 4, এই যে বাহুর জায়গায় 4 বসিয়ে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি অ্যান্সারটা লিখেছি কি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 বসালাম, ইন্টু বাহুর জায়গায় 4 বসিয়ে দিলাম, 4, তার এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে 4 স্কোয়ার করলে কত হয়, 16। 16-এর সাথে তুমি 6 গুণ করো, কত হয়ে যাবে তোমার, 96 বর্গ সেমি। এটুকুই ছিল অঙ্কটা। তো এই অঙ্কগুলো এরকমভাবে একটার পর একটা আমি করছি, দেখো তোমরা কীরকম ভাবে করছি অঙ্কগুলো। পরে অঙ্কটা বলেছে যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 60 সেন্টিমিটার। ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 60 সেন্টিমিটার হলে সমগ্রতলের তোমার হচ্ছে কি, ঘনফল কত। একটা ঘনক এর যে ধারগুলো রয়েছে কটা, একটা ঘনকের কখানা ধার হয়, একটা ঘনকের ধার বা প্রান্তিকী, প্রথম ভিডিওটা দেখে নেবে, কনসেপ্টের ভিডিওটা। তাও এখানে আমি বলে দিচ্ছি, দেখো একটা ঘনকের ধার কটা, ধার বা প্রান্তিকে হচ্ছে এই দেখো, নিচে 4টে ধার, এই 1 2 3 4টে, এই 1 2 3 4টে, নিচে 4টে, ওপরে 4টে, 8টা। আর এখানে দেখো 1 2 3 4টে, তাহলে কটা হলো, 8টা 4টে 12টা। তাহলে এই 12খানা ধারের ধার বা প্রান্তিকীর, ঠিক আছে, সমষ্টি বলে দেওয়া রয়েছে কত, 60। সমষ্টি বলে দেওয়া রয়েছে কত, 60। তাহলে আমাদের ঘনকটার ঘনফল বা আয়তন কত বের করতে হবে। তাহলে দেখো আমি যদি ঘনকের ঘনফল বা আয়তনের সূত্র দেখি, কি লেখা আছে, বাহু কিউব হয়, বাহু তার কিউব হয়। তাহলে দেখো সবার আগে আমার বাহু দরকার। তাহলে এই বাহুটা কত, এখান থেকে এই এতটুকু কত, কত হবে, তোমরা ভাবছো 60 সেমি, হবে না। দেখো এই সবকটা যেই ধারগুলো রয়েছে তার সমষ্টি মানে যোগফল বলে দেওয়া রয়েছে কত, তোমার 60। তাহলে একখানার কত হবে আমাদের, এই যে আমি বললাম ধার বা প্রান্তিকী কটা হয়, 12টি।
ধার কটা 12টা, তাহলে এই 12টা ধারকে যোগ করে কটা হয়েছে 60 হয়েছে, কত হয়েছে 60 হয়েছে। তাহলে একখানা ধার কত হবে, একখানা ধার মানেই তো বাহু তো সব কটারই তো সমান, দৈর্ঘ্য তো সব কটার সমান। তাহলে দেখো আমাদের কি করতে হবে, এই 60কে এই পুরো সমষ্টিটাকে কত দিয়ে ভাগ করতে হবে, যেই কটা ধার সংখ্যা রয়েছে সেই কটা ধার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে একখানা ধারের যেই দৈর্ঘ্য সেটা আমরা পাবো। তাহলে 12 দিয়ে ভাগ করলে 12কে 12, 5 12 60, তাহলে তোমার এই অ্যান্সার কত পেলে 5, মানে তুমি 5, তাহলে সব কটা বাহুই কত হবে 5 করেই হবে। তাহলে দেখো আমাদের এবার এখান থেকে আমি কি লিখতে পারি, যে দেওয়া রয়েছে কি ঘনকের ধারগুলির সমষ্টি কত 60 সেমি, যেটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখে নেবো আগে, যেটা দেওয়া থাকে। সুতরাং ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত, 60কে 12 দিয়ে ভাগ করলাম, কত হলো 5 সেমি হলো, যে 60কে 12কে 12, 5 12 60 হলো। এবার ঘনকটির ঘনফল বা আয়তন কি হবে, আমরা সূত্র কি জানি, এটাই বের করতে দিয়েছে, বাহু কিউব হয়। তাহলে বাহু কিউব, বাহুর জায়গায় কত বসাবো, ওই একটা বাহুর দৈর্ঘ্য কত 5, 5 বসালাম, 5-এর কিউব করলে 5 × 5 25 হয়, 25-এর সাথে 5 গুণ করলে তোমার কত 125। 1 নম্বর 2 নম্বরের অঙ্ক। তোমাদের 8 নম্বর অঙ্কটা কি বলেছে, যে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের, একটা ঘনকের 6খানা পৃষ্ঠতলের বা 6খানা তলের তোমার যদি সমষ্টি 216 বর্গ সেমি হয়, তাহলে ঘনকটির আয়তন কত হবে হিসাব করি। তাহলে দেখো একটা ঘনকের কি দেওয়া রয়েছে, যে 6খানা তল হয়, 6খানা তলের কি দেওয়া রয়েছে, সমষ্টি দেওয়া রয়েছে। 6খানা তলের সমষ্টি বা সমগ্র তলের ক্ষেত্রফল বলতে পারি, ঠিক আছে তো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে তোমার 216 সেন্টিমিটার, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমাকে কি বলেছে, আয়তনটা কত। তাহলে দেখো আয়তন বের করতে গেলে আমার কি দরকার, বাহু কিউব, মানে বাহু দরকার আমার। এবার বাহুটা আমি কোথা থেকে, একটাই তো জিনিস দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, ক্ষেত্রফলটা। সমগ্র 6খানা পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানেই কি হচ্ছে তোমার সমগ্র 6খানা তলের তোমার ক্ষেত্রফলের, মানে সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। তাহলে এই ক্ষেত্রফলটা থেকেই আমাকে কি বের করতে হবে, বাহু বের করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, 6 × বাহু স্কয়ার, এটা সূত্র। তাহলে আমি সমগ্র তলের ক্ষেত্রফলের তলায় কি লিখতে পারি, 216, কেন এখানে তো বলেই দেওয়া রয়েছে যে 216 কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 216, আর এখানে কি রয়েছে দেখো 6 × বাহু স্কয়ার, তার মানে এটাই না, 216 মানেই কত 6 × বাহু স্কয়ার, 6 × বাহু স্কয়ার মানে কি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আর এখানে সমগ্রতলের ক্ষেত্রফল 216 বলে দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে 6-এর সাথে এটাকে কাটলে তোমার কত আসে, 36 আসে। তাহলে বাহু ইকুয়াল টু কত হয়, √, এই যে বাহু স্কয়ার ছিল, স্কয়ারটা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 36-এর রুট হয়ে গেল। তাহলে বাহু ইকুয়াল টু কত হলো, 36টা 6 6 36, 6 বেরিয়ে যায়। তাহলে দেখো বাহু পেয়ে গেলাম, তখন আমি কি করতে পারি, ঘনকের আয়তন কত হবে তোমার বাহু কিউব। তাহলে বাহু কিউব মানে 6-এর কিউব, 6-এর কিউব মানে হচ্ছে 216 ঘন সেমি। ঠিক আছে, এইভাবে তোমাদের প্রত্যেকটা আমি অঙ্ক করে দেবো। আর তোমাদের মনে হয় না যে এই অঙ্কগুলো দেখার পর আর তোমাদের অসুবিধা থাকতে পারে, তাও যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করবে আর লাইক করে দেবে। এবার 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 9 নম্বর অঙ্কটা বলেছে যে একটি সমকোণী চৌপলের আয়তন, মানে একটা সমকোণী চৌপল দেওয়া রয়েছে, তার আয়তন বলে দেওয়া রয়েছে 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। মানে একটা তোমার সমকোণী চৌপল দেওয়া রয়েছে, ধরো সমকোণী চৌপলটার আয়তন হচ্ছে 100, সেই সমকোণী চৌপলটাকে ভেঙে দুখানা ঘনক তৈরি করা হয়েছে, ওই দুখানা ঘনক কি সমান আয়তনের। মানে দুখানা ঘনক, প্রথমে সমকোণী চৌপলটা ধরো 100, তাহলে দুখানা ঘনক তৈরি করা হয়েছে, আর দুখানা ঘনকের আয়তনই কি আছে সমান। তার মানে কত, একটা ঘনককে কত করে হতে হবে, 50 ঘন সেমি করে হতে হবে, মানে 50 করে হতে হবে। তাহলেই তো দুখানা ঘনক কত হবে, 100 হবে। আর 100টা কে ছিল, 100টা ছিল হচ্ছে তোমার সমকোণী চৌপলটা। তাহলে বুঝতে পেরেছ, সমকোণী চৌপলটাকে ভেঙে একই মাপের বা একই আয়তনের দুখানা ঘনক তৈরি করা রয়েছে। তো এবার বলেছে যে ঘনকটার প্রত্যেক কটা ধারের দৈর্ঘ্য কত, মানে ঘনক যেই দুখানা ঘনক বানিয়েছি, দুখানা ঘনকের আয়তন সেম মানে কি ওর বাহুগুলোও সেম হবে। তাহলে ওর আয়তন মানে এক একটা বাহু তোমার কত করে হবে, মানে কত সেমি, কত ঘন সেমি বা কত সেমি, বা বাহুগুলো কত সেমি হবে। তো বাহুগুলো জানতে চাইছে যে কত সেমি করে হবে। তাহলে দেখো কি করতে হবে, ধরো ছবিটা আগে আঁকছি আমি। ধরো একটা সমকোণী চৌপল দেওয়া রয়েছে এখানে, সমকোণী চৌপলকে কি বলি আমরা, আয়তঘন বলি। তাহলে এটা একটা কি আয়তক্ষেত্র আঁকলাম। তাহলে এখান থেকে আবার একটা আয়তক্ষেত্র, যেই মাপটা নিচ্ছি সেই মাপেরই তুমি এখান থেকে যতটুক ছাড়বে, এখান থেকেও ততটুক তোমাকে এক্সট্রা বেরাতে হবে। আর মাপটা কি হবে, যেই আয়তক্ষেত্রটা এঁকেছি সেই আয়তক্ষেত্রের মাপেই হবে। তাহলে এটাকে জুড়ে দিয়ে এবার তুমি এগুলোকে জুড়ে দাও, এটা এটা এই যে পরীক্ষার সময় যে ছবিগুলো আঁকতেই হবে এর কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা বাড়িতে যখন করবে অবশ্যই ছবিগুলো আঁকবে, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে এইভাবে অঙ্কগুলো করে। তাহলে দেখো এইটার আয়তন তোমাকে বলে দেওয়া রয়েছে কত, 432 সেমি কিউব। তাহলে এটাকেই ভাঙবো, এটাকেই ভেঙে বা এটাকে কি করেছি আমরা, ভেঙেছি। ধরো ভেঙে দুখানা ঘনক তৈরি করেছি, দুখানা ঘনকের মাপ কি আছে, সমান রয়েছে। তাহলে এই দেখো ঘনকটা আঁকলাম, যুক্ত করে দিই, এই ঘনকটার সাথে আমি 2 গুণ করে দিলাম। এই ঘনকটার যদি
যা আয়তন হবে তার সাথে 2 গুণ করে দেবো, তাহলেই এটা হয়ে যাবে। দুখানা ঘনক বলেছে, তাহলে সমান মাপের, তাহলে এটা যদি 50 হয় 2 গুণ করে দিলে কি হয়ে যাবে, 100 হয়ে যাবে। ঠিক আছে তো, তাহলে আমাদের এই কন্ডিশনটা এটাই বলে দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে কি করতে হবে, তাহলে আমাকে বলেছে যে সমকোণী চৌপালের আয়তন বলে দেওয়া রয়েছে, সমকোণী চৌপালের আয়তন 432 দেওয়া রয়েছে। যে ধরি এবার আমার কি জানতে হবে যে এই যে ঘনকটা দিয়েছে তার এই যে বাহু, এই বাহুটা কত, ধরো এটাকে আমি এ ধরে নিলাম, এই বাহুটা আমাকে জানতে চেয়েছে যে প্রত্যেক এটা দুখানা ঘনক তৈরি হবে, দুখানা ঘনকের কি বাহু সবকটার সেম হবে, তাহলেই তো আয়তন সমান হয়। তাহলে কি করতে হবে, তোমার এটার বাহু একটা ধরে নিতে হবে, বা তুমি যদি না ধরো তাহলে বাহু লিখে দিতে পারো, শুধু বাহু বাংলায়। তাহলে আমি ধরে নিলাম কত, ধরি এর বাহু কত ধরেছি আমি এ। দেখো আমি কি লিখেছি যে সমান আয়তন বিশিষ্ট ঘনক দুটির সমান আয়তন বিশিষ্ট ঘনক, এখানে কটা ঘনক রয়েছে, দুখানা ঘনক রয়েছে, এই ঘনক দুটির প্রত্যেক কটির বাহুর দৈর্ঘ্য কত ধরেছি, এ সেমি ধরেছি। তাহলে এটা কি হবে, এ সেমি। ঠিক আছে, তাহলে এ সেমি ধরার ফলে আমি প্রশ্ন অনুযায়ী, প্রশ্নে কি বলে দেওয়া রয়েছে, প্রশ্নে বলে দেওয়া রয়েছে না যে এই যে আয়তন এটার কত রয়েছে, তোমার সমকোণী চৌপালটার আয়তন 432, তাহলে এই যে ঘনক দুটি বানিয়েছি এই ঘনক দুটির আয়তনও কত হবে, তোমার 432ই হবে, তাই তো। তাহলে এটা ভেঙেই তো এটা বানিয়েছি। তাহলে দেখো এটার আয়তন মানে এটার আয়তনের সূত্র আমি কি লিখতে পারি, এই একটা ঘনকে 2 এর জায়গায় 2 বসালাম ইন্টু এটার আয়তন কত হয়, একটা ঘনকের আয়তন কত হয়, তোমার আয়তন হচ্ছে তোমার কি বাহু কিউব হয়, তাহলে বাহু কিউব মানে এ, তাহলে এ কিউব। 2 ইন্টু এ কিউব করলাম, 2 ইন্টু এ কিউবটাই কত হবে, 432 হবে না। এই 2 ইন্টু এ কিউব মানে কি, দুখানা ঘনকের আয়তন, আর দুখানা ঘনকের আয়তন কার সমান, এই যে সমকোণী চৌপালটার সমান। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি এটা লিখতে পারি যে 2 ইন্টু এ কিউব মানে হচ্ছে তোমার 2টা হচ্ছে কার জন্য, এই যে দুখানা ঘনক, দুখানা সমান ঘনক রয়েছে, তাহলে এই যে 2 তার জন্য 2 গুণ করেছি, আর এই একটা ঘনকের তোমার আয়তন কি হয়, এ কিউব। তাহলে এটার এ কিউব যা বেরাবে তার সাথে 2 গুণ করে দিলেই দুখানা ঘনকের আয়তন বেরিয়ে গেল, আর এই দুখানা ঘনকের আয়তন কার সাথে সমান, এই যে সমকোণী চৌপালটার সাথে সমান। তাহলে এইটাই হচ্ছে মেন জায়গা, এটাই বোঝার জায়গা, এই জায়গাটা। এটা বের করে দিলে এবার এখান থেকে আমি বাহু বের করে দিতে পারবো, এর মান বের করে দিতে পারবো, প্রশ্ন আমাকে সেটাই চেয়েছে। তাহলে এখান থেকে এই বের করতে গেলে দেখো কি লাগবে, তোমার 2 এর সাথে এটা কাটাকুটি যায়, ঠিক আছে, 2 এর সাথে এটা কাটো, 2 এর সাথে কাটলে 2 দুগুণে 4, 2 1 কে 2, হাতে 1, 6 দুগুণে 12 হলো। তাহলে এ কিউব ইকুয়াল টু কত হলো, তোমার 216 হলো। এত বা আবার এ কিউব ইকুয়াল টু কী বলতে পারি, 216 কার তোমার কিউব, ধরো 6 কিউব করলে তোমার কত আসে, 216 আসে। তুমি এটাকে যদি এরকমভাবে আমি বলেছিলাম মুখস্থ করতে, এইভাবে মুখস্থ করবে, আর তা না হলে তুমি এরকমভাবে এটাকে উৎপাদকে ভাঙবে। 216কে উৎপাদকে ভাঙলে তোমার দেখো এটাকে তুমি 2 দিয়ে ভাঙতে পারো, 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে, 2 1 কে 2, 0, 8 দুগুণে 16, এটা হলো। আবার 2 দিয়ে ভাঙতে পারো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙতে পারো, 2 দুগুণে 4, হাতে 1, 7 দুগুণে 14, 3 দিয়ে ভাঙা যায় এটাকে, 3 নং 27, আবার 3 দিয়ে হচ্ছে 3 তিরিক্ষে 9। ঠিক আছে, এরকম হলো। তাহলে দেখো কটা 3 হলো, তোমার 3টে 3 মানে 3 এর কিউব লিখতে পারি, কটা 2 রয়েছে, 2 এর কিউব লিখতে পারি এরকম। আবার এরকম থাকলে আমি 3 ইন্টু 2 তার হোল কিউব করে দিতে পারি, তার মানে কি 3 এর কিউব ইন্টু 2 এর কিউব। তাহলে 3 দুগুণে কত হয়, 6, 6 এর কিউব। তাহলে 6 এর কিউব করলে কত আসে, তোমার 216 আসে। তাহলে এখানে আমি 216 6 এর কিউব লিখেছি। এবার দেখো, এবার যেটা বলেছি আমি এত বা দেওয়ার দরকার নেই, সুতরাং দিয়ে এ ইকুয়াল টু কত হচ্ছে 6, আর তোমার কী হবে, একক কত বলেছে, সেমি, 6 সেমি। এবার এ ইকুয়াল টু 6 আমি কেন লিখলাম, এটা একটা সূত্র আছে, এরকমভাবে তোমরা নোট করে রাখবে, এখানে নোট, এগুলো সূত্র অনেকেই জানো, সূচকের সূত্র। যদি এরকম হয় এ কিউব ইকুয়াল টু বি কিউব, এ কিউব ইকুয়াল টু বি কিউব, এরকম যদি হয় তাহলে তার সূত্র কী হয়, এত হলে, এরকম লিখে রাখবে, এত হলে এ ইকুয়াল টু বি, এই এ কিউবটা কী হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, এ ইকুয়াল টু কী হয়, বি হয়। এটা কি তোমাদের সূত্র, এরকম। যারা জানো তো ভালো, আর যারা না জানো এরকমভাবে খাতার পাশেই অন্য কালি দিয়ে করে রেখে দেবে, তাহলে কি তোমাদের অন্য কালি দিয়ে স্টার করে রেখে দেবে, তাহলে ভাববে যে হ্যাঁ এই অঙ্কগুলো করতে গেলে এরকম দরকার হয়, তাহলে তোমরা এরকমভাবে শিখে যাবে ব্যাপারগুলো। আচ্ছা, এটার আরেকখানা আমি ব্যাপার বলে দিই, দেখো এটাকে তুমি আরেকটাভাবে ভাঙাতে পারো, অত অর দিয়ে আমি পাশে করছি। তাহলে তো তোমার ধরো কত ছিল, এখানে এ কিউব ছিল, এটা এই যে এ কিউব ইকুয়াল টু 216 ছিল, 216 এত বা। এবার দেখো আমার এ দরকার হলে আমরা যখন স্কোয়ার থাকে তখন স্কোয়ারটাকে ওই পাশে নিলে রুট হয়ে যায়, এটাও যখন তোমার এই কিউবটাকে নেবে কিউব রুট হয়ে যাবে, এইখানে কিউব রুট দিয়ে কত হয়, 216, এটা হলো, এরকম হয়। এবার কি করবে, কিউব রুট অফ, আচ্ছা এই যে এবার 216কে আমরা কি লিখতে পারি, 216কে আমরা আবার এরকম লিখতে পারি 6 তার কিউব। এগুলো দেখছো কত দরকার হয় এগুলো জানা, 6 তার কিউব। আর এটা কি আছে তোমার, এই যে এই 3টা রয়েছে, 3টা তোমার এই পাশে কী হয়ে যায়, পাওয়ারে গিয়ে 1/3 হয়ে যায়, এটা মাথায় রাখবে তোমাকে। এখানে এটার জন্য আমি একটা নোট করে দিচ্ছি, এখানে এইখানেই লিখছি আমি। তোমার যদি থাকে এরকম এ কিউব ইকুয়াল টু 2 থাকে,
এ কিউব ইকুয়াল টু যদি 2 থাকে তাহলে এটা কীরকম হয়, এত হলে তোমার এর মান কত যদি বলে, এর মান হবে হচ্ছে 2 t⁻⁴ এই দেখো কিউবটা যখনই তোমার এই পাশে আনবে তখনই এটা কি হয়ে যাবে তোমার t⁻⁴ হয়ে যাবে, ঠিক আছে, t⁻⁴ হয়ে যাবে। এই যে যেটা বললাম দেখো এরকম থাকলে এটা হয়ে যায়। আর তা এটা হয়ে গেল, এটা একটা মাথায় রাখবে। আর এটা যেটা করেছি দেখো, এটা কিউব ছিল, এটা ওই পাশে গেছে 2⁻⁴ এরকম হয়ে যায় এত, বা তুমি এটাকে এরকম বলতে পারো এত বা অত, আবার এত বা এরকমও লিখতে পারো যে এ কিউব ছিল এত, বা ধরো এটাকে আমি এরকম লিখছি যে এটাকে এত, বা আবার এ ইকুয়াল টু এরকমও লিখতে পারো যে কিউব√2, এই দুটোই লিখতে পারো, ঠিক আছে। এটা মাথায় রাখবে। এই দুখানে যে নোট করে দিলাম, 1 নম্বর নোট, এটা হচ্ছে তোমার 2 নম্বর নোট। এইগুলো অঙ্কের পাশে কালারিং কালি দিয়ে রেখে দেবে। তাহলে এরকম এ কিউব থাকলে তোমার এখানে যদি এ কিউব ইকুয়াল টু 2 থাকে, তাহলে তোমাকে যদি বলে যে এর মান কত, এর মানটা বের করো, তাহলে কি হবে তোমার এই কিউবটা ওই পাশে চলে গেলে 1/3 হয়ে যায়, এই যে 2 এর পাওয়ারে কী হয়ে যায় 1/3 হয়ে যায়। আর এটা মানেই হচ্ছে তোমার এটা মানেই হচ্ছে তোমার এটা কিউব√2, ঠিক আছে। এটা তোমরা নোট করে রেখে দেবে, এগুলো অনেক কাজে লাগবে পরবর্তীকালে যখন আরও অঙ্ক আসবে, অঙ্কর মধ্যে এইগুলো কিন্তু আসবে। তোমরা অঙ্ক করতে করতে যাচ্ছে এই ব্যাপারগুলো অনেকেই আছে, আমি যাদের পড়াই দেখেছি অনেকেই আছে এগুলো কি জানে না, ঠিক আছে। তো এবার তোমরা যদি এগুলো না জানো তাহলে অঙ্ক গিয়ে আটকে থাকবে, করতে পারবে না। তো এইগুলো মাথায় রেখে দেবে। 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 10 নম্বর অঙ্কটা বলেছে যে হ্যাঁ, একটি ঘনকের প্রত্যেকটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত যে ঘনকটা তৈরি হলো তার ঘনফলের বা আয়তনের অনুপাত কত। কি বলেছে ব্যাপারটা, ধরো একখানা ঘনক রয়েছে, ঘনকটার বাহু কিচ্ছু বলে দেওয়া নেই, কি বলেছে শুধু ঘনকটার বাহু আমরা 50% কমিয়েছি। তাহলে ঘনকটার ধরো প্রথমে অবস্থায় ওর ঘনকটার যদি আমরা ধরে নিই যে তোমার বাহুগুলো কত ছিল 100 করে, ঠিক আছে, তাহলে তখন একটা ওর আয়তন হতো 100 কিউব করলে আয়তন হয়ে যেত তার। এবার ও কী বলেছে, ওই ঘনকটাকে বাহুগুলোকে 50% কমিয়েছে। যদি 100 ওর বাহু হয়, যদি ধরে থাকি আমরা 100 ধরতে পারি, এক্স ধরতে পারি, এ ধরতে পারি, যা খুশি ধরতে পারি, যদি 100 ধরে থাকি 50% কমানো মানে কি, 50% কমানো কত হয়ে যাবে, তাহলে 100 থেকে 50% কমালে কত হয়ে যায় 50 হয়ে যায়। তাহলে প্রথমে যদি ঘনকটা থাকে 100, বাহুগুলো যদি 100 থাকে, পরবর্তী যে ঘনকটা হবে সেই ঘনকটার তোমার বাহুগুলো কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, মানে 50 হয়ে যাবে। তাহলে যখন 100 অবস্থায় বাহুগুলো হয় তখন তার বাহু কিউব মানে আয়তন বের করলে একটা বেরাবে। আবার যখন 50 হয়ে গেল, ঘনকটার যখন বাহুগুলো কী হয়ে গেল, ছোটো হয়ে গেল, 50 হয়ে গেল, 50% কমানোর ফলে তখন তার একটা আয়তন পাবো আমরা, তখন তার আয়তনটা কী হবে, কম হবে। তাহলে এই ধরো প্রথমটায় 100 পেলাম, পরেরটায় কত পেলাম, ধরো 70 পেলাম বা 20 পেলাম বা 40 পেলাম, যাই পেলাম না কেন, তাহলে এই 100-র সাথে আর যেটা বেরাবে পরবর্তী যে 50% কমানোর ফলে যে আয়তনটা বেরাবে সেটার অনুপাতটা আমাকে জানতে হবে। ধরো 100:2 লিখলাম আমি, 20 বা 50, যা খুশি বেরাবে, যেটা বেরাবে সেটাই আমাদের অনুপাতটা বের করতে হবে। এটাই দিয়েছে অঙ্কটাকে, তোমরা পারলে একটা স্টার দিয়ে রেখে দিতে পারো, ভালো একটু অঙ্কটা ভালো। তাহলে কি বলেছে দেখো, প্রথমে একখানা ঘনক এঁকেছি আমি, ঘনকটার কিচ্ছু দেওয়া নেই, শুধু বলেছে এর বাহুগুলো 50% কমাবো। এবার বাহুগুলো 50% কমাবো মানে নিশ্চয়ই আমাদের কিছু তো একটা জানা দরকার যে বাহু কত, 100, 200, 500 কত, তাহলে সেটাই আমরা ধরে নেবো। তুমি 100 ধরতে পারো, 10 ধরতে পারো, যা খুশি ধরতে পারো। আমি এখানে এ ধরে করেছি, ঠিক আছে। কি ধরে করেছি দেখো, ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, এ একক। আমি ধরে নিলাম যে এই ঘনকটা, এই যে প্রত্যেকটা বাহু এটা কত, এ একক করে, এটা এ হবে, তাহলে এটাও এ হবে, এটাও হবে, সব এ হবে। এবার এটার যদি এ একক হয় তাহলে দেখো কি লিখেছি, এবং বাহুর দৈর্ঘ্য যদি 50% কমানো হলেই কি পরিবর্তিত বাহু তৈরি, ঘনক তৈরি হবে। তারপরেই আমি দুজনের আয়তনের অনুপাত বের করতে পারবো। তাহলে দেখো 50% কমানোর ফলে, এর যদি 50% কমাই তাহলে কি হবে, a/2 হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে। এটার বাহু এখন কত রয়েছে, এ রয়েছে, এর যদি 50% কমাই তাহলে কী হয়ে যাবে, a/2 হয়ে যাবে। তো সেটাই দেখো আমি কী করে বের করতে হয়, এর জন্য আমি এখানে লিখেছি। এই জায়গাগুলো অনেকে মিস করে, মানে জানে না, ঠিক আছে। তো দেখো কী লিখেছি, এ যাই ধরি না কেন, এখানে এ ধরি, 100 ধরি, যাই ধরি না কেন, সেটাকে আগে লিখবো, তার থেকে বাদ দেবো কত, ওই এ এর কত পার্সেন্ট, 50%। 50% মানেই কত, 50/100। তোমাকে এটা আমি এখানে বলছি এক্সাম্পল, মাথায় রাখবে। ধরো তুমি একটা বই কিনছো, বইটার দাম কত তোমার 100 টাকা। এবার তোমাকে দোকানদার এই বইটাতে কত টাকা ছাড় দিল, 20 টাকা ছাড় দিল। 20 টাকা ছাড় দিলে তুমি বইটা কত দাম দিয়ে কিনবে, মানে 20% ছাড় দিল। ধরো বইটার প্রতি তোমাকে দোকানে গেলে তো তুমি জানো যে 100 টাকার বই তুমি কিনতে গেলে তোমাকে 20% ছাড় দেয়। 20% ছাড় দিলে তোমাকে কি বইটা কত টাকা নেয়, 20 টাকা নেয় নাকি 80 টাকা নেয়, 80 টাকা নেয়। 20% ছাড় দিলে কত হয়, 80 টাকা হয়। সেই 80 টাকাটা কীভাবে বেরায় দেখো, 100 টাকা বইয়ের দাম, এবার তোমাকে কি করতে হবে, যেই দামটা থাকবে সেইটা থেকে কি করতে হবে, ছাড় দিল,
আসল দামটা, যেই বইটার দাম কত নিল তোমার কাছে সেটা বের করতে গেলে তোমাকে এই 100 টাকার কত পার্সেন্ট, 20%, মানে 20 বাই কত হয় 100, এটা করলেই তোমার বেরিয়ে যাবে কি অরিজিনাল তোমার কাছ থেকে কত টাকা নিচ্ছে সেই টাকাটা। তাহলে এই ক্যালকুলেশনটা মাথায় রাখবে, তোমার অনেক কাজে লাগবে এই ক্যালকুলেশনগুলো। বই কিনতে গেলে তুমি এরকম তোমাকে বললো 22% ছাড়, তুমি এবার হিসাবই করতে পারছো না, তাহলে কী হবে, তোমার যেই মূল টাকাটা যেটা হবে সেটা তার সাথে তার থেকে বিয়োগ করবে কি যেই পার্সেন্টটা তোমাকে ছাড় দিয়েছে, কার ওপর ছাড় দিয়েছে, তোমার 100 টাকা ওই বই দামটার ওপর ছাড় দিয়েছে, তাহলে 100 টাকা এর মানে গুণ কত 20%, মানে 20/100। তাহলে দেখো এখান থেকে এই 100 কেটে যায়, তাহলে কত থাকে 100 মাইনাস 20, তাহলে বিয়োগ করলে কত হয় 80 টাকা। ঠিক আছে, তাহলে তোমার কাছ থেকে বইটার জন্য কত দাম নেবে, 80 টাকা নেবে। ঠিক এইভাবে সেইভাবেই এখানে আমি করেছি। দেখো যে বাহুটা কত ধরেছিলাম, ধরো 100 ধরেছিলাম, এখানে আমি ধরেছি, তাহলে কী হবে ওর 50% কমালো, তাহলে কমবে কার থেকে, এই বাহু থেকে তো কমবে, এই বাহুটা ছিল, এর থেকে তো কিছুটা কমবে, তাহলে বাদ দেবো কার থেকে, এর থেকে বাদ দেবো কত, এই যে এর 50%, এই যে বাহুটার 50%, তাহলে বাহুটা ইন্টু 50/100 এইগুলো। ঠিক আছে, এইগুলো এটা এবার তুমি কি করবে, দেখো এখান থেকে তোমার শূন্য কাটে, এখান থেকে শূন্য কেটে যায়, তারপর দেখো 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কত পড়ে থাকে তোমার, এখানে পড়ে থাকে a-a/2, এটা পড়ে থাকে। এবার তুমি এটাকে লসাগু করো, তাহলে কত হয় 2, তাহলে এখানে কত হবে 2a আর মাইনাস এটা কত হবে a, তাহলে কত বেরোলো তোমার a/2 একক। ঠিক আছে, এখানে 50% বলেছে, তুমি তাহলে ডাইরেক্ট তুমি এখানে যারা একটু কনসেপ্টটা যাদের ক্লিয়ার আছে এই ব্যাপারগুলোয়, তাহলে তুমি এখানে কি একক ধরেছো, এখানে কি লিখতে পারছো তুমি a/2, ডাইরেক্ট a/2। যদি তোমার এটা যদি a হয় 50% মানে কি অর্ধেক করে দিল তো, তাহলে কত হবে a/2, অর্ধেকে হবে, a/2 লিখতে পারো। যারা বুঝতে পারো না তারা কি করবে, এইভাবে করে নেবে অঙ্কটা। এবার এখানে 50 আছে বলে তুমি অর্ধেক a/2 লিখতে পারো ডাইরেক্ট, যদি 50 না থেকে 30% থাকতো তখন কি করতে, তখন তো a/2 এরকম লিখতে পারতে না। তো এইভাবেই করে নেওয়াটা বেটার হবে। ঠিক আছে, তারপরে এবার দেখো কি বলেছে, দেখো আমি এই ঘনকটা হচ্ছে তোমার মূল ঘনক, আর পরিবর্তিত যে ঘনকটা হলো সেটা আমি এখানে রাখছি। দেখো পরিবর্তিত ঘনকটা আমি এখানে আঁকলাম, এই ঘনকটা আমি এখানে এঁকে দিলাম। তাহলে এই ঘনকটার তোমার বাহুর দৈর্ঘ্য কত হলো a/2 একক। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার a/2, এখানে এককটা লিখছি না, এখানে একটুখানি দৈর্ঘ্য কত হলো তোমার a/2। ঠিক আছে, তাহলে এর আয়তন আলাদা হবে, এর আয়তন আলাদা হবে, নিশ্চয়ই এর আয়তনটা বেশি হবে, এর আয়তনটা কম হবে। এই দুটো আয়তনেরই কী বের করতে বলেছে, আমাকে অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো আমি কি লিখেছি, অ্যান্সারটা লিখছি যে মূল ঘনক এর আয়তন অনুপাত চিহ্ন দিয়ে লিখেছি পরিবর্তিত ঘনকের আয়তন। তাহলে মূল ঘনকটার আয়তন কত হবে, আয়তনের কি হয় আমরা সূত্র জানি, বাহু কিউব a কিউব, এটা মূল ঘনকের আয়তন। পরিবর্তিত ঘনক যেটা হলো সেটার বাহু কত a/2, তাহলে a/2 এর কিউব হবে, আয়তন কত হবে a/2 তার হোল কিউব, a/2 তার হোল কিউব। এবার এটাকেই তুমি এটাকে ভাঙলে কত হচ্ছে তোমার, এখানে হচ্ছে আচ্ছা এটাকে আমি দেখো এরম লিখতে পারি, এই যে অনুপাত থাকলে কি ভগ্নাংশকারে লিখতে পারি, সেটাই আগে করবে। a কিউব আছে আর নিচে কত রয়েছে তোমার a/2 তার হোল কিউব, এটা সবার প্রথমে করবে। তারপর কি রয়েছে দেখো এখানে a কিউব যেটা উপরে রয়েছে, উপরে লিখলে তারপর এটাকে লিখতে পারি কি a কিউব, আর এটা কত লিখবো আমি, এই যে 2 এর কিউব করলে কত হয়ে যায় 8 হয়ে যায়, 2 এর কিউব করলে কত হয়ে যায় 8 হয়ে যায়। এবার দেখো তুমি এটাকে এরকম দেখো, এই যে এ উপরে রয়েছে আর এই উপরে রয়েছে, এটা তো কাটাকুটি যায় জানোই, এটা এই এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে উপরে দেখো লব আর হর আকারে লিখলাম, আর নিচেও দেখো লব আর হর আকারে লিখলাম। তাহলে লবে লবে কাটা যায়, হরে হরে কাটা যায়, দেখো লবে এ কিউব রয়েছে, লবে এ কিউব রয়েছে, কেটে গেল। এখানে হরে 1 রয়েছে আর এখানে হরে কত রয়েছে 8 রয়েছে, কাটাকুটি যায় না। তাহলে তোমার এখানে কি পড়ে থাকলো, দেখো এখানে পাশে লিখছি কি পড়ে থাকলো, ধরো এখানে তোমার 1 পড়ে রয়েছে, উপরে 1 পড়ে রয়েছে আর নিচে কি রয়েছে, যে কেটেছি তার মানে এখানে 1 আছে, তাহলে এখানে 1/8 পড়ে রয়েছে, 1/8 পড়ে রয়েছে। এবার এটা জানো তো তোমরা উল্টে গেলে কি হয়ে যাবে 8/1 হয়ে যায়, তাহলে 8:2 অ্যান্সার হবে কত 1। ঠিক আছে, তাহলে তোমার মূল ঘনকের আয়তন আর পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে 8:1, এই ব্যাপারটা। এবার এই ব্যাপারটাকে না তোমাদের অনেকের, আমি জানি যে অনেকের এই জায়গাটা তোমরা হয়তো বুঝতে পারো না, ধরতে পারো না, কিন্তু খুব ছোট্ট কনসেপ্ট কিন্তু এইগুলো তোমাদের দেখো 5-6-এ যারা করছে না তারাও এইগুলো করে, 6-7-এ করে। তাও আমি এখানটা দেখো আরেকবার করে দিচ্ছি, এই জায়গাটা তোমাদের এই জায়গাটা থেকে আমি বলে দিচ্ছি। ধরো a কিউব রয়েছে, অনুপাত চিহ্ন দিয়ে রয়েছে তোমার হচ্ছে a/2 তার হোল কিউব, এরকম রয়েছে। তুমি সবার প্রথমে কি করো, এটাকে a কিউব করো, বাই দিয়ে লেখো হচ্ছে এই যে এটার কিউবটা মানে কত a কিউব হয়, আর 2 এর কিউব মানে কত হবে তোমার 8 হবে। ঠিক আছে, এরকম রয়েছে। এবার তুমি এটাকে এরকম করতে পারো, এটা তো শুনেইছো যে এটা কী অবস্থা, এটার সাথে কি এটা ভাগ অবস্থা রয়েছে,
তাহলে ভাগ অবস্থায় যখন থাকবে, যদি এটাকে আমি গুণ করি তাহলে কী হয়ে যায়, উল্টে যায়। তাহলে কী হয়ে যাবে, এই যে এই নিচের ভগ্নাংশটা কী হয়ে যাবে, উল্টে যাবে গুণ অবস্থায় করলে। তাহলে দেখো 8টা এই হরটা লবে উঠে যাবে আর এই কিউবটা নিচে চলে যাবে। এবার দেখো কোনাকুনি থাকলে কী হয়ে যায়, কাটাকুটি। গুণ অবস্থায় থাকলে কী হয়ে যায়, ওপর নিচে কাটাকুটি যায়, কাটাকুটি গেল। তাহলে কত পড়ে থাকলো তোমার, ওপরে দেখো 8 পড়ে থাকলো আর নিচে কিছু নেই, মানে কি 1 রয়েছে, 1 পড়ে থাকলো। তাহলে এটাকে আমরা লিখতে পারি না 8:1। এই ব্যাপার, ওখানে 8:1 বের করেছে এইভাবে। 11 নম্বর অঙ্কটা কি বলেছে, 11 নম্বর অঙ্কটা বলেছে যে একটি সমকোণী চৌপলাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত। একটা সমকোণী চৌপলাকার বাক্স, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে হচ্ছে 3:2:1। এর মানে কি, যদি সমকোণী চৌপলাকার তোমার ওই বাক্সটার যদি তোমার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যদি হয় তোমার 3, 4, 5, 6, যদি এখানে বলে দেওয়া আছে যদি 6 হয়, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি যদি 6 হয়, তার মধ্যে কি বলেছে যে তার দৈর্ঘ্য হবে 3, প্রস্থ হবে 2 আর উচ্চতা হবে কত, 1। এটা বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার কিন্তু এরকম নয় যে ওই সমকোণী চৌপলা ওই অনুপাত দেওয়াটা মানে এরকম নয়, কিন্তু তুমি এটা ধরে নিতে পারবে না যে দৈর্ঘ্যটা কত 3, প্রস্থটা কত 2, উচ্চতা কত 1, এরকমভাবে কিন্তু ধরা যায় না। তোমরা নিশ্চয়ই জানো যে 3-এর সাথে কি আমরা একটা এক্স উৎপাদক হিসাবে এক্স ধরে নেবো, 2-এর সাথে কি এক্স ধরে নেবো, তখন আমরা বলতে পারবো যে সমকোণী চৌপলাকার বাক্সটার দৈর্ঘ্য কত হচ্ছে তোমার 3x, প্রস্থ কত হচ্ছে 2x আর উচ্চতা কত হচ্ছে 1x বা x। এরকমভাবে করতে হয়। তো এরকম দেওয়া রয়েছে যে এইগুলো দেওয়ার পরে বলেছে যে উহার আয়তন হচ্ছে, এবং কি দেওয়া রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে 3:2:1 আর আয়তন বলে দেওয়া রয়েছে কত হচ্ছে তোমার 384 ঘন সেমি। তাহলে আয়তন দেওয়া রয়েছে, বলেছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে রেখি। ভালো অঙ্ক। হ্যাঁ, তাহলে দেখো কি বলেছে যে আমরা কি দেওয়া রয়েছে কি আগে সেটা লিখবো, যে সমকোণী চৌপলাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এরকম, এবং আয়তন দেওয়া রয়েছে হচ্ছে 384 সেমি কিউব। ধরি আমি কি ধরে নেবো, বাক্সটির দৈর্ঘ্য, সবার প্রথমে এই কাজটাকে করবে যে বাক্সটার দৈর্ঘ্য কত হবে তোমার 3x। এক্স হচ্ছে কি একটা উৎপাদক, কার উৎপাদক, 3-র উৎপাদক নয় কিন্তু, ঠিক আছে। তোমার এখানে যে রেজাল্টটা যদি 50 আসে, তাহলে 50-এর একটা উৎপাদক কি হতো এক্স, এক্সের মান ধরো বেরোলো 2, 3, 4, তাহলে কি হবে, যেই রেজাল্টটা এটার সাথে গুণ করলে যেই রেজাল্ট হবে তার একটা উৎপাদক হবে এক্স। যাই হোক, এরকম অনুপাত থাকলে আমি তখন এবার বলে নিতে পারবো কি, যদি ওই সমকোণী চৌপলাকার তোমার বাক্সটার দৈর্ঘ্য কত আছে 3x, এবার এক্সের মান যেটা বেরোবে সেটাই বসিয়ে দেবো। তাহলে 2 বেরোয়, তাহলে কত হবে 6 হবে। এবং প্রস্থ কত রয়েছে তোমার 2x আর উচ্চতা কত রয়েছে x। তার মানে কি আমি সবকটাই কি এখানে এটা এর সাথে x গুণ করলাম, এটার সাথে x গুণ করলাম, এটার সাথে একের সাথে x গুণ করলাম, তাহলে এটা আলাদা আলাদাভাবে আমরা বলতে পারবো যে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত। শর্তানুযায়ী আমি কি বলতে পারি, দেখো আমি কি লিখেছি 3x, এই 3x দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কী করেছি উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করেছি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা কি বলো তো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি, ওই তোমার সমকোণী চৌপলাকার যে ঘনবস্তুরা রয়েছে তার কি হবে, তোমার আয়তন হবে। আয়তনের তো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ধরো আমি ছবিটা আঁকছি, এখানে এই সমকোণী চৌপলটা আঁকলাম, ঠিক আছে। তো এটার দেখো আমাদের অনুপাতটা দেওয়া ছিল 3:2:1, তাহলে আমরা যখনই ধরে নিয়েছিলাম এক্স, তাহলে এটাকে বলতে পারবো 3x হচ্ছে দৈর্ঘ্য, 2x হচ্ছে প্রস্থ আর এই উচ্চতা হচ্ছে এক্স, এরকম দেওয়া রয়েছে। এবার একটা এই তোমার সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি হয়, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হয়। তাহলে ভূমির ক্ষেত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কী হবে উচ্চতা, তাহলে এটাই তাই দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কী করেছি উচ্চতা করেছি, সেটা কি আয়তন। তাহলে আয়তন মানে আমরা এই যে শর্ত অনুযায়ী বলতে পারি না যে আয়তন কত 384 বলেছে আয়তন, তাহলে আয়তনের সাথে কে সমান হবে, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এটার যে আয়তন, এটার আয়তন কী হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই তো। ভূমির ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তুমি এখানে লিখতেও পারো যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটাও লিখে আগে করতে পারো, বা এরকমভাবে লিখতে পারো যে 3x ইন্টু 2x হচ্ছে তোমার এই যে 3x ইন্টু 2x মানে হচ্ছে কি তোমার এই ভূমির ক্ষেত্রফল, এর সাথে উচ্চতা গুণ করে দাও, উচ্চতা গুণ করে দিলাম, আয়তন বেরিয়ে গেল। তাহলে শর্তানুযায়ী এটাই হচ্ছে তোমার প্রধান কাজ, হচ্ছে প্রথমে এটা বোঝা, এই জিনিসটা বোঝা, যেখানে আমার তো আয়তন দেওয়া রয়েছে, তাহলে আয়তন মানে আমি কী করতে পারি, যখন এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে তাহলে আমি এটা লিখতে পারি, তাহলেই আমার এক্সের মান বেরাবে, এছাড়া অন্য কোনো প্রসেসে এক্সের মান বেরাবে না। এক্সের মান আমার সবার প্রথমে জানতে হবে, এক্সের মান কত, আমি যে এক্সটা দিয়েছি সেটা কত, তারপর আমি অন্য কিছু ভাববো। তাহলে দেখো এটাকে করলে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 6 আর এক্স আর এক্স আর এক্স, 3টে এক্স গুণ করলে কী হয় এক্স কিউব হয়ে যায়। আর এখানে 384 রয়েছে, তবে 6-এর সাথে এটা কাটাকুটি যায়, দেখো কত হয় 64 হয়। তাহলে এবার এক্স কিউব ইকুয়াল টু কত বেরোলো 64। এবার দেখো এখানে এক্স কিউব রয়েছে, 64টাকে আমি কি লিখতে পারি 4 তার কিউব। এই 64টাকে তুমি আবার ভাঙাবে এরমভাবে, 64টা ভাঙাবে 2 দিয়ে হচ্ছে তোমার কত 32, 2 দিয়ে কত হচ্ছে তোমার হচ্ছে 16 দুগুণে 32 হচ্ছে 16, তারপর 2 দিয়ে তোমার হচ্ছে 8, আবার 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে তোমার 2 দুগুণে এই 4 দুগুণে 8, আর 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে 2 দুগুণে 4, তাহলে কটা 2, এই একটা এই একটা এই একটা,
ঠিক আছে, তাহলে কটা 2 হলো তোমার, 2 দুগুণে কত হলো 4 ইন্টু 2 দুগুণে কত হলো 4 ইন্টু 2 দুগুণে কত হলো 4, তার মানে কত আমার 4, এখানে তোমার 4-এর কিউব লিখেছি দেখো 4, আমার কি আনতে হবে, এখানে কিউব আছে মানে এখানেও আমাকে কিউব আনতে হবে। আমি কিন্তু এটাকে এরকম লিখতে পারতাম 2 টু দি পাওয়ার তোমার 1 2 3 4 5 6টা, এখানে 2 টু দি পাওয়ার 6 লিখতে পারতাম, কিন্তু কোনো কাজের হতো না। আমার 2 টু দি পাওয়ার 6 দরকার, আমার পাওয়ারে কি দরকার 3 দরকার। ঠিক আছে, তার জন্য আমি কি করলাম, এই যে 3 কখন আসে, এই দুটো গুণ করে দেবো, তাহলে 3 কিউব এরকম হয়ে গেলো 4 কিউব। তাহলে আমি বলেছি আপনার কিউবগুলো তোমার অবশ্যই করে রাখবে, দরকার হবে। তাহলে কিউব করলে হচ্ছে কত তোমার এরকম হলো। এবার আমি এই যে সূত্রটা আগের অঙ্কটাতে সূত্রটা বলে দিলাম, সূত্রটা কী বলে, এ কিউব ইকুয়াল টু বি কিউব হলে তাহলে কিউব কিউব ক্যান্সেল হয়ে যায়, কী পড়ে থাকে তোমার 4 ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু কত থাকবে 4 পড়ে থাকবে। তাহলে এক্সের মানটা, সরি এখানে সেমি এটা হবে না, ঠিক আছে, এক্সের মানে যখন অনুপাত দিয়ে বের করবে না কখনো একক, এখানে কিন্তু কিচ্ছু হবে না। এক্সের একটা উৎপাদক বলেছি, উৎপাদক কিন্তু এখানে সেমিটেমি, আমি এটা ভুলে লিখে দিয়েছিলাম, এটা এখানে লিখবে না। তাহলে এক্সের মান বেরালো কত 4। এবার দেখো আমি কি বলতে পারি, দৈর্ঘ্য কত, এবার 30 সাথে তুমি 4 গুণ করে দাও এক্সের জায়গায়, তাহলে কত হয়ে গেল, দৈর্ঘ্য কত হয়ে গেল, এটা দৈর্ঘ্য হয়ে গেল তোমার 12 হয়ে গেল। প্রস্থ কত, 2 এর সাথে এক্স আছে 4 গুণ করে দাও, কত হয়ে গেল 8 হয়ে গেল। আর তোমার উচ্চতা কত, উচ্চতা এই যে তোমার এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 4, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবার উচ্চতা পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে দিয়েছে দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল, এই যে এটার সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমি, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বাক্সটি সমগ্রতলের ক্ষেত্রফল কি সূত্র হয়, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আমি অবশ্যই প্রথমে আমার যে প্লেলিস্টের মধ্যে যেই প্রথম ভিডিওটা রয়েছে সেই প্রথম ভিডিওটা দেখো, সেটার মধ্যে আমি এই সূত্রগুলো কি করে এসছে কনসেপ্টটা আমি বলে দিয়েছি। কিন্তু নাহলে তুমি ডাইরেক্ট এইভাবে সূত্র মুখস্থ করে দিকে এত কিন্তু মাথায় রাখতে পারবে না। অনেক সূত্র আছে, তুমি কত সূত্র মাথায় রাখবে, মাথায় রাখা যায় না। কিন্তু এত অঙ্ক করছো, কত সূত্র মাথায় রাখবে। তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো যে সূত্রটা কোথা থেকে আসছে, তুমি যদি সূত্র ভুলেও যাও না, তুমি এই সূত্র মাথায় কনসেপ্টটা রাখবে যে এইভাবে সূত্রটা আসে, তাহলে করতে পারবে। তাহলে আমি এখানে সূত্রগুলো লিখে দিয়েছি দেখো এটা। এবার তুমি কি করবে, দৈর্ঘ্যর মান জানো, দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য বসালে 12, প্রস্থ বসালে 8, এখানে যোগ চিহ্ন দিয়েছো, দৈর্ঘ্য বসালে, এগুলো তো কমন ব্যাপার, নিজেরাই পারবে করতে। তাহলে এইগুলোকে তোমার 8 বারং 96, 12 4 বারং 48, তোমার 4 8 32 বসালে এখানে, তাহলে 2 এর সাথে তুমি কি করলে এটাকে তোমার যোগ করে আসলে হচ্ছে 176, তাহলে 2 এর সাথে 176 নিচের লাইনে করবে তোমরা, আমি পাশে জায়গা নেই বলে এখানে করেছি। তাহলে এটাকে গুণ করলে হচ্ছে 352 সেমি স্কোয়ার। কেন এটা সেমি স্কোয়ার, বর্গ সেমি লিখতে পারো বা সেমি স্কোয়ার লিখতে পারো। কেন সেমি স্কোয়ার লিখলাম, যেহেতু এটা কী চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। আর ক্ষেত্রফল কী হবে তোমার, বর্গ সেমি এরকম সেমি স্কোয়ার। অঙ্কটা কিন্তু তোমার ভালো অঙ্ক। আর এইভাবে আমি অঙ্কগুলো করতে থাকবো, পরেরও পার্ট আসতে থাকবে একটার পর একটা। আর এই অঙ্কগুলোরই তোমরা যদি পিডিএফ চাও, যদি খাতায় আমার কাছে অঙ্কগুলো করা রয়েছে, আমিও যাদের স্টুডেন্টদের পড়াই এইভাবে ওদেরকে দিয়ে দিই, খাতায় ওরা করে নেয়, তাহলে ওদের এমনিতেও অঙ্কগুলো করিয়ে দিই, তারপর এইগুলো দিয়ে দিই। ওদের কাছে কি ফেয়ারের মতো করে থাকে এই জিনিসগুলো, ওরা দেখে পরবর্তীকালে ওদের আর কোনো খাতা খুঁজতে হয় না, এইভাবে করতে পারে। তোমরাও যদি এই অঙ্কগুলোর তো এখান থেকেও তোমরা টুকে নিতে পারো। যদি তোমরা পিডিএফ চাও, আমাদের আমি এই ভিডিওর তোমার ডিসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক পেজের লিঙ্ক। আমাদের নবদিগন্ত বলে আমাদের যে কোচিং সেন্টার রয়েছে তার ফেসবুক পেজ রয়েছে। তোমরা ওই ফেসবুক পেজে গিয়ে তোমরা কী করবে, জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গিয়ে দেখবে ওখানে যদি কমেন্ট করো, তাহলে আমি ওখানে কী করবো, তোমাদের এই পিডিএফগুলো তোমাদের ওখানে সুন্দর করে দিয়ে দেবো। যারা মাধ্যমিক দেবে তাদের খুব মানে হেল্প হবে। দেখবে তোমরা, তোমাদের আর অন্য কিছু কোথাও খুঁজতে হবে না, পিডিএফগুলো রেখে দেবে, অঙ্কগুলো খাতায় করে নেবে সুন্দরভাবে। এবার তোমরা এই যে আমি তো বলেই দিলাম, ভিডিওগুলো দেখবে আর প্র্যাকটিস করবে। আমি এরকম ওখানেও তোমাদের এই যে পরিমিতি করাচ্ছি, পরিমিতির পুরো শর্ট প্রশ্ন আমি প্রথম থেকে প্রয়োগের অঙ্কও করেছি। এবার দেখো তোমরা যেখানে অঙ্ক করো, অনেকেই আছে দেখবে প্রয়োগের অঙ্ক করায় না। প্রয়োগের অঙ্ক না করালে কী হবে, যে বইয়ে যে তারপর দেখবে যে অঙ্ক যদি তোমরা শিখতে চাও, যদি পুরো প্রপার নলেজটা তোমরা পেতে চাও, তাহলে সবার প্রথমে কী করবে, বইয়ের যে লেখাগুলো থাকবে, একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, যে অথর যে লিখে রেখে দিয়েছে, ওগুলো তো এমনি এমনি লিখে দেয়নি। ওগুলো কি কনসেপ্ট, তোমার এই অঙ্ক করার আগে কনসেপ্টগুলো বুঝতে হবে যে কী কেন এরকম লিখেছে। তুমি যদি এই পড়াগুলো ভালো করে পড়ো, তোমার দেখবে ম্যাক্সিমাম অঙ্ক করতে গেলে তোমার আর আটকাচ্ছে না, তোমার খুব কম অঙ্ক আটকাবে। এবার তুমি যদি এগুলো না করে ডাইরেক্ট তুমি অনুশীলনী ধরে অঙ্ক করা শুরু করে দাও, সূত্র মুখস্থ করলে আর অনুশীলনী করা শুরু করে দিলে, তাহলে তোমার কিন্তু অনেক অঙ্ক আটকে যাবে।